হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শিক্ষালয়া দ্য টিকেয়ার্স টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদেরকে অনির্দিষ্ট সমকালের পার্ট 3 করাতে চলেছি। এর আগে আমরা দুটো পার্ট করেছি এবং সেখানে আমরা বেসিক শিখেছিলাম ফার্স্টে পার্ট 1-এ, এবং তারপরে আমরা পার্ট 2-তে সমস্ত সূত্রগুলো কী করে অঙ্কতে প্রয়োগ করতে হয় সেটাও শিখেছিলাম। আজকে যে ক্লাসটা আমরা করতে যাচ্ছি সেই ক্লাসটা হলো অনির্দিষ্ট সমকালের লাস্ট ক্লাস। এই ক্লাসে তোমরা অনির্দিষ্ট সমকালের সমস্ত টেকনিকগুলো শিখে যাবে এবং পরবর্তীতে যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার্সগুলো আছে সেগুলোতে তোমাদের আজকের শেখা অঙ্কগুলো খুবই 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 কাজে লাগবে। সেই জন্য তোমাদের এই পুরো ক্লাসটাকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে এবং খাতা কলম নিয়ে রেডি থাকতে হবে এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে কি করতে হবে, খাতায় নোট ডাউন করতে হবে, তাই তো? তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা পার্ট 2-তে কোশ্চেন নাম্বার 22 অবধি অঙ্ক করেছিলাম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 23 থেকে স্টার্ট করব এবং তারপরে আমরা কোশ্চেন নাম্বার 45 পর্যন্ত করব, এবং দেখা যাবে এই যতগুলো অঙ্ক আমরা করছি সবগুলো অঙ্ক শেখার পরে তোমাদেরকে আর কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না আগামী যে সমস্ত ক্লাসগুলো আসতে চলেছে। তাহলে দেরি না করে চলো শুরু করি আজকের আমাদের কোয়েশ্চেন নাম্বার 23। তো যাওয়া যাক আমাদের স্লাইডে। চলো দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি আছে, তাই না? চলো, তো আমাদের প্রথম প্রশ্ন দেখো কি দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 23। কোয়েশ্চেন নাম্বার 23-তে দেওয়া আছে কস কিউব থিটা ডি থিটা, তাই না? কোয়েশ্চেন নাম্বার এটা দেওয়া আছে আমাদের প্রশ্নে। তাহলে এইবার এই অঙ্কটা আমরা কি করে করব? প্রথমত প্রশ্নটা দেখার পরে তোমাদের মাথায় স্ট্রাইক করবে আমাদের এই প্রশ্নটা কি কোনো ডাইরেক্ট সূত্রের চেহারার সাথে ম্যাচ করছে? ডাইরেক্ট কোনো সূত্রের সাথে কিন্তু ম্যাচ করছে না, কারণ আমরা যে সূত্র শিখেছিলাম সেটা শিখেছিলাম কস থিটার সূত্র, কিন্তু এখানে দেওয়া আছে কস কিউব থিটা, তাই না? তো আমি বলেছিলাম যদি তোমাদেরকে কোনো পাওয়ারের এইভাবে দেওয়া থাকে ত্রিকোণমিতি দিয়ে, তাহলে তোমরা কীভাবে করতে পারো সেটা আমি পার্ট 2-তে দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু সেখানে আমি কিন্তু কিউবের শেখাইনি, সেখানে আমি স্কোয়ারের শিখিয়ে দিয়েছি। তো এখানে আমাদের কি করতে হবে, মনে রাখবে সাইন কিউব দেওয়া থাক বা কস কিউব দেওয়া থাক, প্রসেস একটাই আছে। আর সেই প্রসেসটা হলো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে এই কস কিউবের সামনে আমাদের একটা 4 আনতে হবে, এবং এই 4 আনার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বাইরে একটি 1/4 গুণ করতে হবে, আর ভেতরে আমরা কি লিখবো, 4 ইন্টু কস কিউব থিটা। চলো দেখো দেখো আমি কি লিখেছি, 1/4, তারপরে ইন্টিগ্রেশন, দেন ভেতরে 4 কস কিউব থিটা ডি থিটা। এটুকু তো হয়ে গেল। এবার তোমরা বলবে স্যার এতে লাভ কি হলো, এতে আমরা ইন্টিগ্রেশন তো করতে পারবো না, তার কারণ এটাও তো কোনো সূত্র নয় না ইন্টিগ্রেশনে। অবশ্যই ঠিকই বলেছো, কোনো সূত্র নয়, কিন্তু এই চেহারাটা আমাদের কি করবে, ইন্টিগ্রেশন করতে হেল্প করবে। কি করে হেল্প করবে, তার কারণ এখানে যে 4 কস কিউব থিটা এসেছে এটা অ্যাকচুয়ালি তোমরা ক্লাস 11-এ ত্রিকোণমিতিতে একটা সূত্র শিখেছিল, আর সেই সূত্রটা দেখো আমি তোমাদেরকে পাশে দিয়ে দিয়েছি। কস 3 থিটা সমান সমান 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। অর্থাৎ এখানে যে তোমরা দেখতে পাচ্ছ 4 কস কিউব থিটা, এই 4 কস কিউব থিটার ভ্যালু তাহলে এখান থেকে কত বলা যাবে, এখান থেকে বলা যাবে কস 3 থিটা প্লাস 3 কস থিটা বলা যাবে। তো তো এখান থেকে যদি আমরা 4 কস কিউব থিটার মান এটা বলতে পারি এবং সেটা যদি এখানে রিপ্লেস করতে পারি 4 কস কিউব থিটার জায়গায়, তাহলে কিন্তু দেখো যে দুটো আকার এখান থেকে আসতে চলেছে সেই দুটো আকারকে অতি সহজে আমরা কি করতে পারি, অতি সহজেই ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে দেরি না করে এই আকার দুটো বসিয়ে দিই। চলো দেখো, পরের লাইনে 1/4 বাইরে থাকবে, ভেতরে কস কিউব থিটার জায়গায় আমরা লিখব কস 3 থিটা প্লাস 3 কস থিটা বাইরে ডি থিটা। তাহলে এখানে অ্যাকচুয়ালি কোন সূত্র এখন প্রয়োগ হবে, তোমরা পার্ট 2-তে শিখেছো কস mx এর ফর্মুলা সাইন mx বাই m হয়, তাই না? তাহলে আমরা যদি এখন এখানে সেই ফর্মুলা প্রয়োগ করি তাহলে আমরা কি লিখতে পারবো, 1/4 বাইরে থাকবে, নেক্সট লাইনে দেখো 1/4 বাইরে থাকলো, 1/3 দিলাম, সাইন 3 থিটা লিখবো, কস 3 থিটার ডেরিভেটিভ সাইন 3 থিটা, কারণ কস mx এর ডেরিভেটিভ সাইন mx হয়ে যায়। আর এখানে 3 কস থিটার জায়গায় কি চলে আসবে, 3 কস থিটার জায়গায় চলে আসবে 3 সাইন থিটা, তাই না? 3 সাইন থিটা চলে আসবে, আর আমরা বাইরে কি লিখে দেবো, প্লাস সি লিখে দেবো। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের আর একটা লাইনই বাকি থাকলো। এবার এই 1/4 দিয়ে তোমরা কি করবে, এই 1/4 দিয়ে তোমরা ভেতরের এই সংখ্যাগুলোকে গুণ করে দাও। তাহলে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি 1/12 দেন সাইন 3 থিটা, তারপরে প্লাস যেমন আছে থাকবে, তারপরে আমরা কি পেয়ে যাব, তারপর পেয়ে যাব 3/4 এবং
সাইন থিটা থাকলো তার সাথে গুণ এবং প্লাস সি। আর অবশ্যই পরীক্ষার সময় কিন্তু তোমাদেরকে লিখতে হবে যে সি এখানে কি। তোমরা জানো সিকে এখানে কি বলা হয়, সমাকল ধ্রুবক বলা হয়, অথবা ইংলিশে তোমরা বলতে পারো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো তোমাদের কিন্তু লাস্টে এই কাজটা করতে হবে। কেমন? আশা করি কোনো অসুবিধা নেই এইটুকু অবধি। তোমরা এইটুকু অবধি সবাই বুঝতে পেরে গেছো? ক্লিয়ার? তাহলে আমরা চলে যাই আমাদের কোশ্চেন নাম্বার 24। দেখো কোশ্চেন নাম্বার 24-এ কি দেওয়া আছে? কোশ্চেন নাম্বার 24-এ দেওয়া আছে cos x plus sin x by cos x minus sin x into 1 minus sin 2x dx। এবার এই চেহারাটা তো দেখে তোমরা ভাববে স্যার কি করে করব, এই চেহারার তো সূত্র ডাইরেক্ট কিছুই নেই। হ্যাঁ, তোমাদেরকে কি করতে হবে, অঙ্ককে বানাতে হবে। অর্থাৎ আমরা অঙ্ককে সিম্পলিফাই করে 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 এমন একটা স্টেজে নিয়ে যাব যেখানে কি আমরা কি করতে পারবো, আমরা কিছু সূত্র দেখবো ওর সাথে ম্যাচ করে যাচ্ছে এবং তারপরে আমরা সেই সূত্রটা সেখানে প্রয়োগ করব। তো এই টাইপের অঙ্ক যখন আসবে আমরা মাথায় কি করে অঙ্কটা নিয়ে চিন্তাধারা করব। দেখো এখানে 1 মাইনাস সাইন 2x এর কোনো ত্রিকোণমিতিতে ফর্মুলা হয় না, তাই এটাকে নিয়ে তোমরা কিছু করতে পারবে না। তোমরা শুধুমাত্র এই ভগ্নাংশের দিকে লক্ষ্য করো, এখানে ওপরে এবং নিচে যে রাশি দুটো দেওয়া আছে তারা পরস্পরের কি, এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে একটা মাইনাস চিহ্ন দিয়ে। তাহলে এই জিনিসটা তোমরা কি করবে, তোমরা হরের যে রাশিটা আছে তাকে এইভাবে লিখবে। হরে কি আছে, cos x মাইনাস সাইন এক্স। তো তোমরা লব হরকে cos x প্লাস সাইন এক্স দিয়ে কি করবে, cos x প্লাস সাইন এক্স দিয়ে গুণ করে দেবে। তো তোমরা লব হরকে কি করবে, cos x প্লাস সাইন এক্স দিয়ে গুণ করে দেবে। দেখো আমি পরের লাইনে গুণ করে দিচ্ছি, cos x প্লাস সাইন এক্স উপরেও লিখে দিলাম, cos x প্লাস সাইন এক্স নিচেও লিখে দিলাম। হয়ে গেল এইটুকু অবধি। আচ্ছা, এইটুকু অবধি হওয়ার পরে নেক্সট লাইনে কি আসতে চলেছে, নেক্সট লাইনে ওপরে দেখো cos x প্লাস সাইন এক্স তো দুটো আছে, তার মানে আমরা ওপরে হোল স্কোয়ার লিখতে পারি। আর নিচের যে চেহারাটা এলো সেটা বীজগণিতের একটি সূত্রের মতো এলো, সেটা হলো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এবং তোমরা সবাই জানো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা নেক্সট লাইনে কি লিখতে পারবো, নেক্সট লাইনে আমরা ওপরে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতে পারবো। অর্থাৎ ওপরে হয়ে যাবে cos স্কোয়ার এক্স প্লাস 2 sin x cos x ইন প্লাস সাইন স্কোয়ার এক্স, আর নিচে হয়ে যাবে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে বাঁ পাশে আমরা কি করলাম, লব এবং হরকে cos x প্লাস সাইন এক্স দিয়ে গুণ করলাম। যদি নিচে cos x প্লাস সাইন এক্স থাকতো তাহলে আমরা লব হরকে cos x মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করতাম। ক্লিয়ার আছে এইটুকু? আর পাশে যে 1 মাইনাস সাইন 2x থাকলো সেটা যেমন আছে তেমন থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এইবার ওপরে cos স্কোয়ার এক্স আর সাইন স্কোয়ার এক্স দেখো আছে, আর আমরা ক্লাস 10-এ সূত্র শিখেছি ত্রিকোণমিতিতে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কত হয়, 1 হয়, সেটা সবাই জানো। তাহলে আমরা এখানে পরের লাইনে কি লিখে দিলাম, চলো পরের লাইনটা দেখে নিই। এখানে পরের লাইনে লিখে নেবো 1, আর এখান থেকে 2 sin x cos x ত্রিকোণমিতির সূত্র ক্লাস 11 গুণিতক কোণের sin 2x এর ফর্মুলা, সেই জন্য আমরা এই জায়গায় লিখে দেবো sin 2x। আর নিচে যে রাশিটি এসেছে সেই রাশিটি অ্যাকচুয়ালি কি cos 2x এর ফর্মুলা, সেই জন্য আমরা নিচে লিখে দেবো cos 2x। ক্লিয়ার এইটুকু অবধি? আর পাশে যেমন 1 মাইনাস সাইন 2x আছে, 1 মাইনাস সাইন 2xই থেকে যাবে, কোনো অসুবিধা নেই। এইবার এর পরের লাইনে কি আসতে চলেছে, এর পরের লাইনে এখন কি হবে, ওপরে দেখো 1 প্লাস সাইন 2x আছে আর নিচে আছে 1 মাইনাস সাইন 2x। তাহলে আমরা কি করতে পারি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি বীজগাণিতিক সূত্র এখানে প্রয়োগ করতে পারি। অর্থাৎ সূত্র কি হয়ে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা উপরে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার 2x আর নিচে হয়ে যাবে cos 2x। এইবার অঙ্কের আর কিছুই বাকি নেই, সিম্পল আর একটা স্টেপই বাকি আছে, যেটা হচ্ছে তোমরা ভাগের বিচ্ছেদ করে দাও। তো প্রথমে যদি আমরা ভাগের বিচ্ছেদ করি তাহলে 1 বাই cos 2x, তাই না? আচ্ছা, ভাগের বিচ্ছেদ করার দরকার নেই, আরো সহজ পদ্ধতি আছে। তোমরা দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার 2x যেটা দেখতে পাচ্ছ সেটাকে কি লিখতে পারো, cos স্কোয়ার 2x লিখতে পারো। তো সেখানে তোমরা cos স্কোয়ার 2x লিখে দেবে, আর নিচে কি আছে cos 2x। তাহলে এবার তোমরা cos স্কোয়ার 2x কে cos 2x কে কাটাকাটি করলে শুধু পড়ে থাকবে cos 2x, আর cos 2x আলটিমেটলি cos mx এর ফর্মুলার মতো দেখতে হয়ে গেল। তাহলে আমাদের কাছে আর কোনো কিছুই কঠিন থাকলো না। এবার cos mx এর ফর্মুলা তোমরা জানো, sin mx বাই m হয়ে যায়। তাই এখানে অ্যান্সার হয়ে যাবে 1/2 sin 2x প্লাস c। আর যেখানে c কি, c হলো সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো? তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। তাহলে চলো কোশ্চেন নাম্বার 25। তো কোশ্চেন নাম্বার 25-এ দেখো কি দেওয়া আছে, ওপরে দেওয়া আছে sin কিউব x প্লাস cos কিউব x আর নিচে দেওয়া আছে sin x প্লাস cos x। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, এখানে তো আমরা আগের অঙ্কটার প্রসেস চালাতে পারবো না, কিন্তু তোমাদের একটু ভাবো, উপরে a কিউব প্লাস b কিউবের চেহারা তো দেখতেই পাওয়া যাচ্ছে। তো আমরা উপরে যদি a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র অ্যাপ্লাই করি তাহলে দেখা যাক কি হতে পারে। তো সবাই কি a কিউব প্লাস b কিউবের সূত্র জানো? a কিউব প্লাস b কিউবের সূত্র আমি একবার মুখে বলে দিচ্ছি, a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার।
তাহলে আমরা এই সূত্রটা যদি ওপরে অ্যাপ্লাই করি তাহলে ওপরে আমরা কি লিখবো, ওপরে আমরা ফার্স্টে লিখবো sin x প্লাস cos x, দেখো দেখতেই পারছো, তারপরে ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখবো sin স্কোয়ার x মাইনাস sin x cos x আর প্লাস cos স্কোয়ার x, আর নিচে কি হয়ে যাবে যেমন আছে তেমনই থাকবে, নিচে কোনো অসুবিধা নেই। তো ওপরে আর নিচে দেখো একটা কমন ফ্যাক্টর চলে এসছে sin x প্লাস cos x, তাহলে এই অংশ দুটো কি হবে, কাটাকাটি চলে যাবে, বাতিল হয়ে গেল। আর উপরে শুধু sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x থেকে আমরা পেয়ে যাচ্ছি 1, আর এখানে পড়ে থাকবে শুধু sin x ইন্টু cos x dx। তাহলে এই চেহারাটা আসার পরে আমরা এখন শুধুমাত্র দেখো এখানে 1কে ইন্টিগ্রেশন করতে পারবো, কিন্তু sin x cos x কে ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ আমরা এখনো পর্যন্ত গুণ টাইপের কোনো কিন্তু সূত্র শিখিনি। এবার sin x cos x যখন গুণ হিসাবে থাকে তখন আমরা কি করে অঙ্ক করব আমি তোমাদের বলে দিচ্ছি। একটু আগে দেখো একটা অঙ্কে আমরা 2 sin x cos x পেয়েছিলাম, যেখানে sin 2x লিখতে পেরেছি, অর্থাৎ sin x ইন্টু cos x এর সামনে যদি একটা 2 থেকে যায় তাহলে আমরা ব্যাপারটা খুব সুন্দর করে গুণিতক কোণের হেল্প নিয়ে করতে পারি। সেই জন্য আমরা কি করব, এখানে একটা 2 এর অভাব যেহেতু আমরা বোধ করছি, তাই আমরা এখানে বাইরে একটা হাফ গুণ করে দেবো এবং ভেতরে 2 গুণ করে দেবো। তো ভেতরে আমরা 1 এর জায়গায় পেয়ে যাবো দেখো পরের লাইনে 2, আর পার্শ্বে মাইনাস দিয়ে 2 sin x cos x, এবং 2 sin x cos x এর জায়গায় আমরা লিখতে পারবো sin 2x। তাহলে sin 2x যখনই চলে আসবে তোমাদের হাতে তাহলে আর কোনো অসুবিধাই নেই, তার কারণ তোমরা আগের পার্ট 2তে শিখেছো sin mx এর ফর্মুলা মাইনাস cos mx বাই m। তাহলে এখানে আমরা ফার্স্টে 2 এর ইন্টিগ্রেশন করবো, 2 এর ইন্টিগ্রেশন হয়ে যাবে 2x। তোমরা শিখেছো কিন্তু পার্ট 1 এ শিখেছো, যদি কেউ না জেনে থাকো যে 2 এর ইন্টিগ্রেশন কি করে 2x হয় তাহলে অবশ্যই পার্ট 1 এ গিয়ে ভিডিওটি একবার দেখে নেবে, কেমন। আর sin mx এর ফর্মুলা এখন ইউজ করছি, তাহলে এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তারপরে cos 2x বাই কি হবে 2 হয়ে যাবে, এবং পাশে লিখে দেবো প্লাস c। এবার তোমরা ইচ্ছে করলে বাইরের হাফ দিয়ে ভেতরে গুণ করতেও পারো এবং নাও করতে পারো, তো গুণ করে দেখিয়ে দিচ্ছি। হাফ দিয়ে যদি ভেতরে গুণ করে দিচ্ছি তাহলে x হয়ে যাবে প্লাস 1/4 cos 2x প্লাস c, আর যেখানে c কি, সেখানে c হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, বা বাংলায় যদি তোমরা বলো তাহলে বলবে সমাকল ধ্রুবক। তাহলে আশা করি কোয়েশ্চেন নাম্বার 25 নিয়ে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। উপরে যদি sin কিউব x মাইনাস cos কিউব x থাকতো আর নিচে যদি sin x মাইনাস cos x থাকতো তাহলে তোমরা কি করতে, উপরে মাইনাসের উৎপাদকের ফর্মুলা যেটা কিউবের আছে সেটা তোমরা প্রয়োগ করতে পারতে, সেখানেও কোনো অসুবিধা হতো না। তো চলো, আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। চলে যাওয়া যাক আমাদের কোয়েশ্চেন নাম্বার 26। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 26, অনেক কিছু তোমাদের পরবর্তীতে হেল্প করে দিতে পারবে। তো কোয়েশ্চেন নাম্বার 26 দেখো কি দিয়েছে, 1 প্লাস cos x বাই 1 মাইনাস cos x dx। এবার এখানে ওপরে আর নিচে আমাদের কি করতে হবে, গুণিতক কোণের সূত্র প্রয়োগ করতে হবে। দেখো আমি কিন্তু তোমাদের পার্ট 2 যেদিন শেষ করেছিলাম সেখানে কিন্তু শেষে বলে দিয়েছি কোন কোন চ্যাপ্টারসগুলো তোমাদের ইন্টিগ্রেশন করতে প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেই চ্যাপ্টারের ফর্মুলাগুলো তোমাদের কি থাকতে হবে, একদম ক্লিয়ার কাট নলেজ থাকতে হবে। সেই জন্য যারা সূত্র মুখস্থ করনি বা করছো না তাদের রিকোয়েস্ট করবো তারা অবশ্যই ত্রিকোণমিতির সূত্রগুলো খুব চটপট বাড়িতে অভ্যেস করে নেবে। তো আমি সূত্র প্রয়োগ করছি 1 প্লাস cos x এর সূত্র সবাই জানো, 2 cos স্কোয়ার x বাই 2, যে জানো না একটু দেখে নেবে বই খুলে। আর 1 মাইনাস cos x এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2। তো এখানে দুটো সূত্র আমরা প্রয়োগ করার পরে এই 2 তো কেটে যাবে, তাই না, এই 2 কেটে যাওয়ার পরে cos স্কোয়ার বাই sin স্কোয়ার কি হয়ে যাবে, cot স্কোয়ার হয়ে যাবে। তাই আমরা পরের লাইনে কি লিখবো, তাহলে আমরা পরের লাইনে লিখবো cot স্কোয়ার x বাই 2, আর ইন্টিগ্রেশন আর dx তো দিতেই হবে। এইবার আমি কিন্তু পার্ট 2তে তোমাদের শেষের দিকে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে cot স্কোয়ারের ইন্টিগ্রেশন কি করে করতে হয়, tan স্কোয়ার cot স্কোয়ার, এদের কোনো ফর্মুলা ইন্টিগ্রেশনে নেই। এদেরকে আমাদের কি করতে হবে, ত্রিকোণমিতির সূত্রে কনভার্ট করে যে আকৃতিটি আসবে সেই আকৃতিটিতে আমাদের ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে। কোন আকৃতি, cot স্কোয়ার আর tan স্কোয়ারের জন্য তোমরা ক্লাস 10 এর ফর্মুলায় চলে যাবে। cot স্কোয়ারের ফর্মুলা ছিল cosec স্কোয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ cot স্কোয়ার থিটা সমান সমান cosec স্কোয়ার থিটা মাইনাস 1। কোথা থেকে এসছে, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ওই ফর্মুলা থেকে এসছে। তো সেখান থেকে তোমরা cot স্কোয়ার x বাই 2 এর জায়গায় এখানে কি লিখতে পারবে, cosec স্কোয়ার x বাই 2 মাইনাস 1 এখানে লিখতে পারবে। এবং তারপরে দেখো তোমরা cosec স্কোয়ারের ইন্টিগ্রেশনের ফর্মুলা পার্ট 2 তে শিখেছো, এবার সেটা যদি তোমরা এখানে প্রয়োগ করো তাহলে অঙ্ক হয়ে গেল। আর 1 এর ইন্টিগ্রেশন তো খুব সোজা। তাহলে cosec স্কোয়ার x বাই 2 এর থেকে ইন্টিগ্রেশন কি আসবে, প্রথমে আসবে একটি মাইনাস চিহ্ন, দেখো আমি এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছি। তারপরে আমরা জানি এর সূত্র হচ্ছে cot mx বাই m, তাই না। তাহলে এখানে mx এর জায়গায় কত আছে, x বাই 2, তাই আমরা কত লিখবো, উপরে আমরা লিখবো cot x বাই 2 আর নিচে লিখবো হাফ, বাস হয়ে গেল। আর আমরা মাইনাস এক্স প্লাস কি দিয়ে দেবো, মাইনাস এক্স প্লাস সি দিয়ে দেবো, যেখানে সি হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আর নিচের যে হাফ আছে না, সেই হাফ কিন্তু তোমাদের সামনে গিয়ে কত হয়ে যাবে, -2, কারণ মাইনাস তো সামনেই ছিল আগের থেকে। সেই জন্য আলটিমেটলি অ্যান্সার হয়ে গেল -2 cot x বাই 2 মাইনাস এক্স প্লাস সি।
তো আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে কোথায় ইম্পর্টেন্টটা হলো তোমাদের সূত্র মুখস্থ করতে হবে, যদি তোমরা ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করে না থাকো। কেমন? আশা করি তাহলে কোশ্চেন নাম্বার 26 তো একদম ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 27। দেখো কোয়েশ্চেন নাম্বার 27 এ কি দেওয়া আছে, sin থিটা প্লাস cos থিটা বাই √1 প্লাস sin 2 থিটা। এবার এখানে আমরা কিভাবে অঙ্কটা করব? ওপরে sin থিটা প্লাস cos থিটাকে তোমরা কিছু করতে পারবে না, তার কারণ sin থিটা প্লাস cos থিটা থেকে তোমরা মাথায় কি অ্যাকচুয়ালি রুলটা আসবে সেটা বুঝতে পারবে না। তোমাদের জন্য যেটা সুবিধা হবে আমি সেই প্রসেসে করে দিচ্ছি। দেখো এখানে নিচে √ওভার দেওয়া আছে, sin 2 থিটা ব্যাপারটা একটু তোমাদের কাছে পরিচিত যদি তোমরা গুণিতক্ষণের সূত্র মুখস্থ করে থাকো। sin 2 থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, 2 sin থিটা cos থিটা লিখতে পারি। আর 1 এর জায়গায় দেখো আমরা কি লিখতে পারি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে নেক্সট লাইনে আমরা কি করতে পারি, √ওভারের ভেতরে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, √ওভারের ভেতরে লেখো 1 এর জায়গায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর sin 2 থিটার জায়গায় লিখে ফেলো 2 sin থিটা cos থিটা, আর উপরে যেমন আছে যা আছে লিখে দাও। এইবার নিচে যে আকৃতিটা এলো সেটা অ্যাকচুয়ালি a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। তাইলে আমরা কি করতে পারি, পরের লাইনে এই √ওভারের ভেতরে আমরা লিখতে পারি sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার, অথবা cos থিটা প্লাস sin থিটা তার হোল স্কয়ার তোমরা লিখতে পারো। তাহলে √ওভার আর স্কয়ার তো পরস্পর অমিট হয়ে যাবে, অমিট হয়ে যাওয়ার পরে উপরে লবে এবং হরে দেখো সেম রাশি পড়ে থাকবে sin থিটা প্লাস cos থিটা, আর নিচে cos থিটা প্লাস sin থিটা। তাহলে সেম রাশি পড়ে থাকার দরুন পরস্পর কাটাকাটি হয়ে যাবে, যার জন্য শুধু পড়ে থাকবে ইন্টিগ্রেশন ডি থিটা, অথবা তুমি বলতে পারো 1 এর ইন্টিগ্রেশন থিটা রেসপেক্টে। তাহলে এখান থেকে ডি থিটা ইন্টিগ্রেশন করলে আমরা কত পেয়ে যাব, শুধুমাত্র পেয়ে যাব থিটা। তাহলে অ্যান্সার হয়ে যাবে থিটা প্লাস সি, আর যেখানে সি হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আশা করি এই সূত্র অঙ্কটা খুবই তোমাদের সোজা লেগেছে। তাহলে তোমরা কিন্তু এইভাবে √1 প্লাস sin 2 থিটা থাকলে, √1 মাইনাস sin 2 থিটা থাকলে, এবং √1 মাইনাস sin থিটা অথবা √1 প্লাস sin থিটা থাকলে তোমরা কিন্তু এইভাবে ওই জায়গায় সূত্রটি প্রয়োগ করতে পারো। আমরা আজকেই কিন্তু এই টাইপের অঙ্ক একটু পরেই করতে যাব, সেখানে কিন্তু ওই একই পদ্ধতিতে আমরা অঙ্ক করব, যেমন সেই জন্য আমি আগেই বলে দিলাম। তাহলে কোশ্চেন নাম্বার 27 তোমাদের ক্লিয়ার। তাহলে চলে যাওয়া যাক কোশ্চেন নাম্বার 28-এ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 28-এ দেখো কি দেওয়া আছে, cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এবার ব্যাপার হলো এখানে কি করে অঙ্কটা আমাদের করব, অর্থাৎ আমরা ফার্স্টে অঙ্কটাকে দেখি কিভাবে এগোবো সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যে এই জিনিসটা একবারে বুঝতে পেরে যাবে তার জন্য কিন্তু সমস্ত অঙ্কই সোজা, আর যে এটা ধরতে পারে না তার জন্য কঠিন। শুধু কিন্তু এইটুকুই পার্থক্য, কঠিন এবং সহজের মাঝখানে, আর কিছু না। তো তোমরা ভালো করে দেখো আমি তোমাদেরকে টেকনিকটা কি ইউজ করছি। cos কিউব থিটার কথা যদি শুধু তোমরা এখানে ভাবো, তাহলে তোমরা আজকে যে কোয়েশ্চেন নাম্বার 23 থেকে স্টার্ট করেছিলে সেখানে 1/4 দিয়ে 4 cos কিউব থিটা করেছো। তোমরা বলতে পারো স্যার আমরা এখান থেকে এইভাবে স্টার্ট করব, কিন্তু এখানে যে আরেকটি অংশ পড়ে থাকে তাহলে সেখানে 3-4 কত হয়ে যাবে 12, এবং তাতে খুব একটা লাভ হবে কি, লাভ হবে না, তাই না? তার কারণ cos থিটা এবং sin স্কয়ার থিটা এখানে গুণ হিসেবে আছে, তুমি তাদের ব্রেক করতে পারছো না একটি সূত্রের মধ্যে। তাহলে এখানে আমরা এক কাজ করি, cos কিউব থিটাতে কনসেন্ট্রেট না করে আমরা sin স্কয়ার থিটাতে কনসেন্ট্রেট করি, কারণ sin স্কয়ার থিটার সূত্র আমরা ক্লাস 10-এ শিখেছিলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা এক কাজ করি, আমরা পরের লাইনে sin স্কয়ার থিটার জায়গায় লিখে দিই 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো পরের লাইনে বাকি সবকিছু স্থির থাকলো, শুধুমাত্র আমরা sin স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখে দিলাম। তাহলে আমাদের কি হবে, আমরা এই -3 cos থিটা দিয়ে ভেতরে গুণ করলে দেখো কি চেহারা আসতে চলেছে পরের লাইনে। দেখো -3 cos থিটা দিয়ে আমি গুণ করলাম, গুণ করার পরে প্রথমে একটা এলো -3 cos থিটা, তারপরে +3 cos কিউব থিটা। তাহলে এখানে অলরেডি আমাদের প্রশ্নে একটা cos কিউব থিটা ছিল, এবং তারপরে আমরা এখানে 3 cos কিউব থিটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে 4 cos কিউব থিটা -3 cos থিটা এই রাশিটি পেয়ে গেলাম। এইবার আমরা 23 নম্বর অঙ্কে এইটুকু তো বুঝেই গেছি যে এটি একটি সূত্র, এবং এটি কার সূত্র, cos 3 থিটার সূত্র। তাহলে এই চেহারা থেকে আমরা কি পেয়ে যাব, এই চেহারা থেকে আমরা পেয়ে যাব শুধুমাত্র cos 3 থিটা। আর cos 3 থিটা অ্যাকচুয়ালি কার মতো দেখতে হয়ে গেল, cos mx এর মতো দেখতে হয়ে গেল। আর cos mx এর মতো যেই দেখতে হয়ে গেল, আর কি কিছু বাকি থাকলো? আর তো কিছুই বাকি থাকলো না। এবার সূত্র প্রয়োগ করে দাও। cos mx এর সূত্র কি, cos sin mx বাই m, তাই না? তাহলে এখানে কি হয়ে যাবে 1/3 sin থিটা প্লাস কত দিতে হবে, c, কেউ ভুলবে না কিন্তু c দিতে। তাহলে প্লাস c, আর c যেখানে কি, c যেখানে হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে বুঝতে পারলে আমরা যেই cos কিউব থিটাতে কনসেন্ট্রেট না করে sin স্কয়ার থিটাতে কনসেন্ট্রেট করলাম, সঙ্গে সঙ্গে আমাদের অঙ্কটা ইজি হয়ে গেল। তাহলে তোমাদের কি করতে হবে, এই ব্যাপারটা বুঝতে হবে যে আমরা কোনো অঙ্ককে কি করে স্টার্ট করব, তাই না? প্রথমে যদি স্টার্টিংটা এমন হয় কঠিন, তাহলে সেটাকে ছেড়ে দাও।
তারপরে দেখো ওখানে আরও কিছু নতুন পদ্ধতি প্রয়োগ করা যায় কিনা, এইভাবে তোমাদেরকে খেটে খেটে বুদ্ধি বের করে অঙ্ক করতে হবে। আর যখন তোমরা ম্যাক্সিমাম টাইপের অঙ্ক এরকম করে ফেলবে ট্রিকি টাইপের, তখন তোমাদের মাথা অলরেডি চলে আসবে যে কী করে অঙ্ক স্টার্ট করতে হয়। তো টেনশনের কোনো কারণ নেই, যখন অনেক অঙ্ক তোমরা করে ফেলবে তখন অটোমেটিক আমি যেভাবে বুঝতে পারি অঙ্ক তোমরাও বুঝতে পারবে। চলো চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 29। দেখো কোয়েশ্চেন নাম্বার 29টা খুব বুদ্ধির এবং মজার অঙ্ক। ইন্টিগ্রেশন 1/sin² x ইন্টু cos² x dx। এইবার এখানে আমরা কি করব, এখানে আমরা যদি 1/sin² কে cos² এবং 1/cos² কে sec² লিখে দিই, আমাদের কিন্তু কোনো লাভ হবে না। তার কারণ একমাত্র তখনই লাভ হবে যখন আমাদের একটি কোণানুপাত আসবে, তাই না? দুটো কোণানুপাত চলে আসছে তাও গুণ হিসাবে, আর এদের কোনো সূত্র আমরা শিখিনি গুণ হিসাবে। তাই আমরা এখানে কি করতে পারি, দেখো উপরে তো 1 আছে, আর 1-এর জায়গায় আমরা একটু আগে কোয়েশ্চেন নাম্বার 27-এ sin² θ প্লাস cos² θ ইউজ করেছিলাম। তো এখানে আমরা উপরে 1-এর জায়গায় sin² x প্লাস cos² x কিন্তু লিখতে পারি, কোনো অসুবিধা নেই। লিখেই দেখা যাক না কি হচ্ছে। চলো পরের লাইনে দেখো আমি কি লিখলাম, sin² x প্লাস cos² x উপরে 1-এর জায়গায় আর নিচে যা ছিল তাই থাকলো। এবার এই লাইনটি করার পরে আমরা এরপরে আর একটাই কাজ করতে পারি, সেটা হচ্ছে ভাগের বিচ্ছেদ। তো ভাগের বিচ্ছেদ করার জন্য আমরা প্রথমে পেয়ে যাবো 1/cos² এবং প্লাস তারপর সেকেন্ড পোর্শনে পেয়ে যাচ্ছি 1/sin² x। এবারে 1/cos² থেকে আমরা পেয়ে যাবো sec² x, আর 1/sin² থেকে আমরা পেয়ে যাবো cosec² x। এবার দুটোই দেখো তোমাদের পার্ট 2-তে কিন্তু দুটোই সূত্র, আর দুটোই তোমাদের কিন্তু এখন অঙ্ক করতে খুব সহজ করে দেবে। তাহলে sec² x এর ফর্মুলা তোমরা সবাই জানো, tan x cosec² ইন্টিগ্রেশনের ফর্মুলা মাইনাস cot x। তাহলে এখানে আমরা tan x মাইনাস cot x পেয়ে যাচ্ছি প্লাস c, আর c হলো ইন্টিগ্রাল কি কনস্ট্যান্ট, তাই না? তাহলে তোমরা কোয়েশ্চেন নাম্বার 29 বুঝতে পেরেছো তো? কোনো অসুবিধা নেই, সিম্পল। দেখো খালি আমরা ওপরে 1-এর জায়গায় একটু পরিবর্তন করে ফেললাম, অঙ্কটা সোজা হয়ে গেল। তো তোমাদের কিন্তু অনেকভাবেই অঙ্কটা ভাবতে হবে, কোনো না কোনোভাবে মাথায় দেখবে ভাবনাটা আসার পরে তোমরা অঙ্কটা কিন্তু করতে পারবে, কোনো অসুবিধা হবে না। চলো আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 30। দেখো কোয়েশ্চেন নাম্বার 30-তে আমাদের আবার ওপরে একটা কিউব জাতীয় রাশি চলে এসেছে, তাই না? a sin³ x প্লাস b cos³ x, আর নিচে sin² x cos² x। এখানে খুব একটা অসুবিধা হবে না, তোমরা একটু আগে দেখো একটা অঙ্ক দেখলে, আমরা ভাগের বিচ্ছেদ করার সাথে সাথে অঙ্কটা সোজা হয়ে গেল। তো আমরা এখানে সিম্পল ভাগের বিচ্ছেদ করে দেবো। তো ভাগের বিচ্ছেদ করার জন্য ফার্স্টে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দাও, তারপর ব্র্যাকেট দিয়ে দাও। কারণ ব্র্যাকেট দেওয়ার কারণটা হচ্ছে এই, তোমাদের ভাগের বিচ্ছেদ করে দুটো রাশি আসছে এবং ইন্টিগ্রেশন আর ডিএক্স এর মাঝখানে 2-3টে রাশি যদি যোগ বিয়োগ হিসাবে এসে যায়, তাহলে তোমাদেরকে অবশ্যই তা ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, মনে যেন থাকে। তাহলে আমরা ফার্স্টে উপরে কি পেয়ে যাচ্ছি, a sin³ x বাই sin² x cos² x প্লাস দিয়ে এখানে পেয়ে যাচ্ছি b cos³ x বাই sin² x ইন্টু cos² x। প্রথমে তো এই পার্টটা হয়ে গেল, এবং সেকেন্ড পার্টে তাহলে কি হবে, এখানে sin² x দিয়ে আমি sin³ x কে ভাগ করে দেবো, তাহলে উপরে পড়ে থাকবে sin x একটা, আর এখানে আমরা cos² x দিয়ে উপরে cos³ x কে ভাগ করে দেবো, তাহলে আমরা উপরে পড়ে থাকবে একটি cos x। তাহলে পরের লাইনটা দেখা যাক। তাহলে পরের লাইনে দেখো আমরা উপরে ইন্টিগ্রেশনের ভেতরে কি লিখবো, ফার্স্টে লিখবো a sin x বাই cos² x, তারপরে আমরা লিখবো b cos x বাই sin² x dx। এইবার এইটুকু আসার পরে আমরা এখন কি করতে পারি, এইটুকু আসার পরে দেখো এই যে আকৃতিটা এসছে না sin x বাই cos² x এবং এখানে cos x বাই sin² x, তোমাদের কিন্তু এই আকৃতি আগামী যত ইন্টিগ্রেশন আমি ক্লাস করাবো সেখানে কিন্তু আসবে। সেই জন্য এখনই ভালো করে বুঝে নাও যে কি করতে হয়। তো এখানে sin x বাই cos² x, নিচে দুটো cos² x আছে, সরি নিচে দুটো cos x আছে, সেই জন্য cos² x হয়েছে। তো আমরা যদি sin x বাই একটা cos x নিই, তাহলে কি আসবে সেখান থেকে আসবে tan x, আর একটি cos x নিচে পড়ে থাকবে, সেটা যদি 1/cos x এর রুল অ্যাপ্লাই করি sec x পেয়ে যাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি sec x ইন্টু tan x। আর তোমরা পার্ট 2-তে sec x ইন্টু tan x এর সূত্র কিন্তু ইন্টিগ্রেশন ফর্মুলা শিখেছো। অর্থাৎ আমরা যদি এইভাবে অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারছি। আমাদের উদ্দেশ্যই হলো সূত্র কি করে আমরা অ্যাপ্লাই করতে পারবো, তাই তো? তাহলে একই রকম ভাবে cos x বাই sin² x এর ক্ষেত্রেও তাই। cos x বাই sin x যদি তোমরা একটা নাও, তাহলে সেখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ cot x, আর একটা sin x যে 1/sin x হিসেবে পড়ে থাকবে, সেখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ cosec x। তাহলে সেখান থেকে কত পেয়ে যাবে, cosec x ইন্টু cot x, আর সেটাও কি ইন্টিগ্রেশন ফর্মুলা পার্ট 2-তে আমি দেখিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো এখানে a আর b টা তো কনস্ট্যান্ট, তোমরা ইন্টিগ্রেশনের বাইরে এখানে লিখতে পারো। তাই এখানে a কে বাইরে লিখলাম, ইন্টিগ্রেশন দিলাম sec x tan x dx, আর এখানে প্লাস দিয়ে b কে বাইরে লিখলাম, ভেতরে লিখলাম cosec x cot x dx। এবার দুটোই সূত্র, আর কিছুই না। প্রথমটা হচ্ছে sec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা, মানে sec x এর আসবে, আর দ্বিতীয় থেকে আসবে মাইনাস cosec x। তাহলে আমরা পেয়ে যাচ্ছি a sec x মাইনাস b cosec x প্লাস c। তাহলে আশা করি এইটুকু অবধি কারো কোনো অসুবিধা তো হওয়ার কথা নয়। চলো
আমরা চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 31। দেখো কোয়েশ্চেন নাম্বার 31-এ আমাদের কি দিয়েছে, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস cos 4x। এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে ওপরেও গুণিতক কোণের ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে, নিচেও গুণিতক কোণের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এবার অনেক স্টুডেন্ট বলবে স্যার আমি তো বুঝতেই পারলাম না কি করে অ্যাপ্লাই করতে হবে। দেখো যারা বুঝতে পারোনি তাদের অ্যাকচুয়ালি ঘাটতিটা কোথায়, তাদের অ্যাকচুয়ালি ঘাটতি হলো সূত্রে। তারা একটু সূত্রটাকে ভালো করে মুখস্থ করবে, বাড়িতে লিখবে, প্র্যাকটিস করবে। যত সূত্রের সাথে টাচ থাকবে তত তোমরা দেখার সাথে সাথে বুঝে যাবে যে এখানে কি তোমাদের প্রয়োগ করতে হবে। আমি জানি যারা যারা সূত্র ভালো করে শিখেছো, এখানে যারা ভিডিও দেখছো তারা নিশ্চয়ই আমার মতো বুঝতে পেরে গেছো যে এটা গুণিতক কোণের ফর্মুলা। দেখো উপরে তাহলে আমরা এখন ফর্মুলা লিখে দিতে পারি cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স থেকে cos 2x, আর নিচে 1 প্লাস cos 4x এর জায়গায় আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার 2x, যেটা সবাই সূত্র জানো। এবার এটা লেখার পরে আমরা দেখো নিচে যে রুট ওভারের ভেতরে 2 cos স্কোয়ার 2x পেলাম, সেখান থেকে আমরা বাইরে 1/√2 পেয়ে যাবো। আর রুট ওভারের ভেতরে cos স্কোয়ার 2x থাকার জন্য রুট আর স্কোয়ার থাকবে না, তাহলে উপরে cos 2x থাকবে, নিচেও cos 2x থাকবে। আলটিমেটলি কাটাকাটি হয়ে কত পড়ে থাকবে, শুধু ইন্টিগ্রেশন dx পড়ে থাকবে। আর এখান থেকে তাহলে আমরা ইন্টিগ্রেশন করে এখন সিম্পল x পেয়ে যাব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1/√2 x প্লাস c, আর যেখানে c হয়ে যাবে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাই না? দেখো কত ইজি। তাহলে যার সূত্র মুখস্থ তার অঙ্ক সোজা ইন্টিগ্রেশন। চলো খুব ভালো অঙ্ক আমরা এখন দেখতে চলেছি কোয়েশ্চেন নাম্বার 32-এ। দেখো tan ইনভার্স sin x বাই 1 মাইনাস cos x। আমি তোমাদেরকে ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন চ্যাপ্টার করিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2 দুটো পার্ট করিয়ে দিয়েছি। যারা যারা সেই পার্টটি দেখোনি অবশ্যই গিয়ে পার্ট দুটো ভালো করে দেখে নেবে। তার কারণ যদি তোমরা ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন ভালো করে না শেখো তাহলে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন দুটোতেই তোমাদের কিন্তু হোঁচট খেতে হবে। তাই যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে ওই দুটো পার্ট দেখে নেবে, এবং ওই দুটো পার্ট দেখার পরে তোমাদের কি হবে, এখানে অঙ্ক বুঝতে সুবিধা হবে, তাই না? নাহলে তোমাদেরকে আবার ফিরে গিয়ে দেখতে হবে। সেই জন্য আগে ওই দুটো পার্ট দেখে নেবে। তো চলো দেখো কি করে করব। তো আমরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনে শিখেছিলাম যদি বাইরে tan ইনভার্স থাকে ভেতরে tan আনতে হয়। তো আমরা এখন টার্গেট হলো sin x বাই 1 মাইনাস cos x থেকে কি করে আমরা tan x এ কনভার্ট করব বা tan জাতীয় রাশিতে কনভার্ট করব। তাহলে ওপরে আমরা আর নিচে কি করতে পারি, লব হরের জায়গায় sin x এর জায়গায় আমরা অংশকোণের সূত্র অ্যাপ্লাই করতে পারি, এবং 1 মাইনাস cos x এর জায়গায় আমরা অংশকোণের সূত্র অ্যাপ্লাই করতে পারি। ক্লাস 11-এ শিখেছো অংশকোণ, সেখান থেকে। তাহলে অংশকোণের সূত্র তো সবার জানা আছে আশা করি। তাহলে sin x থেকে আমরা কত পেয়ে যাব, 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2 সরি, আর নিচে আমরা পেয়ে যাব 1 মাইনাস cos x থেকে 2 sin স্কোয়ার x বাই 2। এই সূত্র দুটো অ্যাপ্লাই করার পরে দেখো 2 2 কাটাকুটি চলে যাবে, এবং sin x বাই 2 দিয়ে একটা sin x বাই 2 কেটে যাবে, যার ফলে আমরা cos বাই sin থেকে কি পেয়ে যাব, cot x বাই 2 পেয়ে যাব নেক্সট লাইনে। তাহলে tan ইনভার্সের ভেতরে আমরা পেয়ে যাচ্ছি cot x বাই 2। আমরা কিন্তু এখনো পর্যন্ত ইন্টিগ্রেশন করছি না, আমরা যা করছি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন হেল্পে। তাহলে এইবার আমাদের উদ্দেশ্য আমি প্রথমেই বলে দিয়েছিলাম tan ইনভার্সের ভেতরে আনতে হয় tan, কিন্তু আমরা তো এখানে cot পেয়েছি। এবার cot থেকে আমরা tan এ কি করে যাব, আমি এই জিনিসটা শিখিয়ে দিয়েছিলাম ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন চ্যাপ্টারে। তো দেখো cot থিটা আর tan থিটার মধ্যে পূরক কোণের একটা সম্পর্ক আছে। cot থিটা মানে হচ্ছে tan 90 মাইনাস থিটা, আর tan থিটা মানে হচ্ছে cot 90 মাইনাস থিটা। তো যেহেতু আমাদেরকে tan আনতে হবে, তাই আমরা cot x বাই 2 এর জায়গায় কি লিখতে পারি, পরের লাইনে দেখো tan পাই বাই 2 মাইনাস x বাই 2। পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন আমরা tan ইনভার্স আর tan অমিট করতে পারবো। কেন অমিট করতে পারবো, কি তার যুক্তি আমি কিন্তু পার্ট 1-এ দেখিয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নেবে। তো এখানে tan আর tan ইনভার্স অমিট হয়ে যাবে, তাহলে পাই বাই 2 মাইনাস শুধু x বাই 2 পড়ে থাকলো। আর এবার পাই বাই 2 তো একটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করলে তার সাথে শুধু একটা x অ্যাড হয়ে যাবে যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে থাকো। তাহলে পাই বাই 2 s এর সাথে একটা x চলে আসবে, আর এখানে x বাই 2 এর ইন্টিগ্রেশন কি হবে, x এর ইন্টিগ্রেশন আমি দেখিয়ে দিয়েছি ইন্টিগ্রেশনের পার্ট 1-এ, x স্কয়ার হয়ে যাচ্ছে, তাই না, x স্কয়ার বাই 2 হয়ে যাচ্ছে। তো এখানে যেহেতু অলরেডি নিচে একটি 2 আছে, তাই আমরা পেয়ে যাবো x স্কয়ার বাই 4। সামনে তো মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছি, আর পাশে দিতে হবে প্লাস c, যেখানে c হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আশা করি তাহলে এইটুকু অবধি কোনো অসুবিধা নেই। কি করে করতে হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, তাই না? তাহলে চলো আমরা চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 30-তে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 30 দেখো কি দিয়েছে, √1 মাইনাস cos 2x ইন্টিগ্রেশন dx, তাই না? এবার 1 মাইনাস cos 2x এর একটু আগে আমরা সূত্র অ্যাপ্লাই করলাম 2 sin স্কোয়ার x বাই 2, ওখানে করেছিলাম কারণ ওখানে cos x ছিল, এখানে cos 2x আছে, তাই আমরা সিম্পল এখানে √এর ভেতরে কি লিখবো, 2 sin স্কোয়ার x। এবার 2 sin স্কোয়ার x এর 2টাকে বাইরে নিয়ে গেলে হয়ে যাবে √2, আর sin স্কোয়ার আর রুট থাকবে না, শুধু পড়ে থাকবে সেখানে sin x। তাই এখন খুব অঙ্ক সোজা, sin x এর ইন্টিগ্রেশন সবাই জানো, মাইনাস cos x হয়ে যায়, তাই অ্যান্সার হয়ে যাবে মাইনাস √2 cos x প্লাস c। দেখো খুব সোজা না, দেখো সূত্র যার মুখস্থ তার অঙ্ক ক্লিয়ার।
চলো নেক্সট অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 34 রুট ওভার 1 মাইনাস সাইন 2x। রুট ওভার 1 মাইনাস সাইন 2x কে আমরা সূত্র আজকে অ্যাপ্লাই করেছিলাম, বলেছিলাম সেখানে কি করতে হয়, 1 এর জায়গায় আমরা লিখে দেবো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর সাইন 2x এর জায়গায় গুণিতক করে সূত্র লিখে দেবো 2 সাইন এক্স কস এক্স। এটি লিখে দেওয়ার পরে আমাদের রুট ওভারের ভেতরে আমরা কি লিখতে পারবো, cos x প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার। এবার cos x প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার লেখার দরুন স্কোয়ার আর রুট ওভার থাকবে না, শুধুমাত্র পড়ে থাকবে cos x প্লাস সাইন এক্স। এবং cos x প্লাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন তো খুব সোজা, তার কারণ ডাইরেক্ট সূত্রে অ্যাপ্লাই করে দেবো, cos x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন এক্স, আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস cos x, পাশে দিয়ে দেবে প্লাস সি। তাহলে আমাদের এই অঙ্কটি হয়ে গেল, আর যেখানে সি হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছো কোশ্চেন নাম্বার 34। তাহলে আমরা এখন দেখে নেব কোশ্চেন নাম্বার 35। দেখো কোশ্চেন নাম্বার 35-এ দিয়েছে রুট ওভার ইন্টিগ্রেশন 1/1 প্লাস সাইন এক্স, পাশে হলো ডিএক্স, বা উপরেও ডিএক্স দিতে পারো 1 এর জায়গায়। তাহলে এখানে আমরা 1 প্লাস সাইন এক্স কি করে অঙ্ক করব। দেখো এই অঙ্কটা না 3 রকম ভাবে করা যায়। যখন আমি তোমাদেরকে ইন্টিগ্রেশনের বিশেষ সমাকলন শেখাবো তখন আমি তোমাদেরকে আরো দুটো প্রসেস সেখানে দেখিয়ে দেবো। আমি আপাতত এখানে সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি যেটা সব থেকে সোজা এবং মাথায় রাখতে তোমরা পারবে খুব সহজে। তাহলে তোমরা এখন কি করবে, 1 প্লাস সাইন এক্স কে না তোমরা লবহরকে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করতে পারো। দেখো এরকম অঙ্ক আমরা আজকেই একটা করেছিলাম, এটা খুব ইজি প্রসেস। তো এইভাবে করার জন্য তোমাদের নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স চলে আসবে, আর উপরে 1 প্লাস সাইন এক্স থেকে গেল। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এর জায়গায় আমি কি লিখতে পারি, আমরা লিখতে পারি কস স্কোয়ার এক্স। দেখো আমি এখানে কস স্কোয়ার এক্স লিখেছি। তারপর সিম্পল একটা কাজই বাকি থাকলো, সেটা হলো তোমরা ভাগের বিচ্ছেদ করে যাও। 1 বাই কস স্কোয়ার এক্স থেকে তোমরা পেয়ে যাবে সেক স্কোয়ার এক্স, আর সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স একটু আগে একটা অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম, কি করে দেখিয়ে দিয়েছিলাম, সেখান থেকে কি করে সেক এক্স ট্যান এক্স আসে। তো এখানে সেক এক্স ট্যান এক্স এসে গেল। এবার খুব সহজে এখন তোমরা সেক স্কোয়ার এক্স আর সেক এক্স ট্যান এক্স ইন্টিগ্রেশন করতে পারবে, কারণ দুটোই ডাইরেক্ট ফর্মুলাতে পড়ে যাচ্ছে। একটা এসে যাবে ট্যান এক্স, আর একটা এসে যাবে মাইনাস সেক এক্স, আর এখানে পাশে দিয়ে দেবে তোমরা প্লাস সি। আর সি যেখানে কি, সি যেখানে আছে সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো এইভাবে আমাদের কোশ্চেন নাম্বার 35 খুব সহজে করা গেল। এবার ঠিক এই চেহারার মতোই দেখতে আমরা কোশ্চেন নাম্বার 36-এ দেখবো, কিন্তু আমরা সেখানে সাইন দিয়ে দেখবো না, আমরা দেখবো কস দিয়ে। তো দেখো কোশ্চেন নাম্বার 36 আমি প্রশ্ন কি দিয়েছি, ইন্টিগ্রেশন 1 বাই কস এক্স ডিএক্স। এবার এই অঙ্কটা না আমি তোমাদেরকে একই সাথে দুরকম ভাবে করিয়ে দেবো, পাশাপাশি করিয়ে দেবো। দেখো দুভাবেই করিয়ে দিচ্ছি, তাহলে দুভাবে করিয়ে দিলে তোমাদের সুবিধা হবে। একটা ভাবে আমি করিয়ে দেবো মাত্র আমরা কোশ্চেন নাম্বার 35 যেভাবে করেছি সেভাবে, আর একটা আমি নতুন প্রসেস শিখিয়ে দিচ্ছি এই একই টাইপের, যেটা কিন্তু তোমরা 35-এ অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র 36-এ অ্যাপ্লাই করতে পারবে। তার কারণ নিচে কস থাকলেই তোমরা এই দুটো পদ্ধতিতেই করতে পারবে, আর সাইন এক্স থাকলে এই যেভাবে 35 শিখিয়ে দিয়েছি ওইভাবেই অ্যাপ্লাই করতে হবে। তো দেখো তোমরা 35-এর মতো যদি জিনিসটিকে এগিয়ে নিয়ে যাও, তাহলে তোমরা এখানে লবহরকে 1 প্লাস কস এক্স দিয়ে গুণ করতে পারো। ফার্স্টে এটাকে তোমরা করলে লবহরকে 1 প্লাস কস এক্স দিয়ে গুণ, এটা গেল তোমাদের আগের প্রসেস। আর নতুন প্রসেস কি হতে পারে, দেখো নতুন প্রসেস করে দিচ্ছি। তোমরা 1 মাইনাস কস এক্স এর জায়গায় সূত্র অ্যাপ্লাই করতে পারো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এখানে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে ফার্স্ট দুটো লাইনে দেখো দু রকম প্রসেস শেখাচ্ছি। আচ্ছা এবার বাঁ পাশে দেখো তোমাদের সেকেন্ড লাইনে কি হয়ে যাবে, বাঁ পাশে তোমাদের সেকেন্ড লাইনে নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা তোমরা করতে পারো অ্যাপ্লাই, সেখানে 1 মাইনাস কস স্কোয়ার এক্স পেয়ে যাচ্ছ। তাহলে এখানে আমরা সূত্র করে দিলাম ক্লাস 10-এর থেকে। আর এখানে দেখো ডান দিকে তোমরা হাফটা বাইরে লিখে ফেললে, আর 1 বাই সাইন স্কোয়ার এক্স এর জায়গায় তোমরা কি লিখতে পারো, কোসেক স্কোয়ার এক্স বাই 2 লিখতে পারো। এটুকু অব্দি বোঝা গেল। দেখো দুটো অঙ্ক আমি প্যারালেলি নিয়ে যাচ্ছি যাতে বুঝতে পারো কোথায় কি চেঞ্জেস হচ্ছে। আর নিচে এবার বাঁ দিকে এখানে হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার এক্স এর জায়গায় হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স, আর উপরে যা আছে তাই। আর এদিকে ডান পাশে যে পদ্ধতিতে করছিলাম সেখান থেকে আমরা আর কিছুই করব না, সেখানে ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করবো। তোমরা কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশনের ফর্মুলা জানো, মাইনাস কট এক্স হয়, তাই না? তাহলে এখানে ফার্স্টে আমরা বাইরে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, তারপর বাইরে যে হাফটা ছিল সেটা থাকলো, আর উপরে আমরা বাই দিয়ে লিখবো কট এক্স বাই 2, আর নিচে লিখবো হাফ। কোসেক স্কোয়ার এম এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এম হচ্ছে এখানে হাফ, আর পাশে দিব প্লাস সি। এইটুকু যদি বুঝতে পারলে, চলো আমরা নেক্সট স্লাইডে দেখে নিই, কারণ এখানে জায়গা নেই। নেক্সট স্লাইডে দেখো আমরা ওই আগের যে চেহারা বা পাশে যে চেহারাটা ছিল সেখান থেকে আমরা ভাগের বিচ্ছেদ পদ্ধতিতে পেয়ে যাবো কোসেক স্কোয়ার এক্স প্লাস কোসেক এক্স কট এক্স। আর এখানে আমরা ডান পাশে পেয়ে যাচ্ছি ডাইরেক্ট সাজানো গোছানো, আর কিছু না, হাফ হাফ কেটে যাবে মাইনাস কট এক্স বাই 2। অর্থাৎ ডান পাশে যেভাবে করছিলাম অঙ্ক এখানে শেষ হয়ে গেছে, আর বা পাশে যেভাবে করছিলাম এখনো শেষ হয়নি। তো বা পাশে আর একটা লাইনই বাকি আছে শুধুমাত্র ইন্টিগ্রেশন করতে। তো কোসেক স্কোয়ার এক্স থেকে তোমরা পেয়ে যাবে মাইনাস কট এক্স, আর প্লাস কোসেক এক্স কট এক্স থেকে তোমরা পেয়ে যাচ্ছ মাইনাস কোসেক এক্স, আর এখান থেকে শুধু লাস্টে পেয়ে যাবে প্লাস সি।
আর যেখানে আমরা সি কে কি লিখতে পারি, সি কে আমরা লিখতে পারি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে দেখো দুটো অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দিলাম, মানে একটা অঙ্ক করে দিলাম, আমি দুভাবে করে দিলাম। তো কি করে অঙ্ক দুটো করতে হয় তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের যে পদ্ধতিতে সুবিধে হবে তোমরা সেই পদ্ধতি এখানে কি করবে, অ্যাপ্লাই করবে, তোমাদের কোনো অসুবিধা নেই, আমি দুভাবেই করে দিলাম। আর আমরা 35 নম্বর অঙ্কটা তোমাদেরকে আরো দুভাবে করাবো, কখন, যখন আমি বিশেষ সমাকলন বলে যে চ্যাপ্টার আছে তোমাদের সেটা যখন করিয়ে দেবো তখন। বোঝা গেল? আচ্ছা চলো আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 37 অর্থাৎ 37। কোশ্চেন নাম্বার 37 দেখো কি দিয়েছে, ওপরে দিয়েছে cos 2x আর নিচে দিয়েছে √1 + sin 2x। এবার √1 + sin 2x থেকে তোমরা দুবার পেয়েছো √1 + sin 2x থেকে তোমরা দুবার পেয়েছো cos x + sin x, তাই না? আর cos 2x এর তোমাদের কিন্তু একটা ফর্মুলা আছে cos স্কয়ার x - sin স্কয়ার x। তো তোমরা ফার্স্ট লাইনে উপরে সূত্র প্রয়োগ করে দাও, নিচেও আমরা সূত্র প্রয়োগ করে দিলাম, কারণ আমরা নিচের কাজটা দুবার করেছি বলে আমি এখানে ডাইরেক্ট করে দিলাম, তাই না? তোমরা যখন অঙ্ক করবে তোমরা কিন্তু স্টেপ জাম্প করবে না। তাহলে এখানে এবার আমরা cos স্কয়ার x - sin স্কয়ার x থেকে দুটো অংশ পেয়ে যাচ্ছি, দুটো উৎপাদক। তো সেখানে আমরা কিন্তু ওপরেও পেয়ে যাবো cos x + sin x। সেই জন্য আমরা লবের cos x + sin x এর সাথে হরের একটি cos x + sin x কাটাকাটি হয়ে যাবে, আর যার দরুন শুধুমাত্র পড়ে থাকবে cos x - sin x dx পড়ে থাকবে। এখন ইন্টিগ্রেশন করাটা খুবই সোজা, এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ sin x + cos x + c, যেখানে c হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। দেখো খুব সহজে অঙ্ক করতে পারবে। বুঝা গেল? তাহলে এইটুকু অবধি 37 নম্বর অঙ্ক পর্যন্ত তো কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, আশা করি হওয়ার কথা নয়। যদি অসুবিধা হয়ে থাকে তোমরা ভিডিওটি আর একবার দেখে নাও, আমি পজ করে করে দেখবে, একটু বুঝে যাবে, আশা করি কোনো অসুবিধা হবে না। আমি একটু স্পিডে যদিও বলছি, কিন্তু আশা করি বারবার তোমরা ভিডিওটি দেখলে বুঝে যাবে কি করে অঙ্কগুলো করা হচ্ছে। আচ্ছা, আর আশা করি তোমরা সবাই কি করছো, নোট ডাউন খাতায় করছো, তাই না? আচ্ছা চলো চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 38। 38-এ এই চেহারাটা তোমাদের খুব হেল্প করবে, ডেরিভেটিভে হেল্প করবে, তোমাদের ইন্টিগ্রেশন তো হেল্প করছেই। sin 7x × cos 3x। প্রথমত আমরা গুণের কোনো সূত্র এখনো পর্যন্ত শিখিনি, তাই না? তাহলে কি করে আমরা এই অঙ্কটি করব? দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যখন sin x এর সাথে cos x এই জাতীয় রাশি গুণ থাকবে, অথবা sin গুণ থাকবে, cos গুণ থাকবে, cos sin গুণ থাকবে, তখন তোমাদের শুধু একটি মাত্র টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তোমরা কি করে দেবে, তোমরা এই দুটো উৎপাদকের সামনে একটা 2 আনার চেষ্টা করবে, যার দরুন তোমরা যোগফল গুণফল বলে যে চ্যাপ্টার ক্লাস 11-এ শিখেছো সেখানকার ত্রিকোণমিতির সূত্র ফর্মুলা ইউজ করতে পারবে। তো এখানে আমরা বাইরে কি দিয়ে দেবো, একটা হাফ দিয়ে দেবো, আর ভেতরে আমরা 2 একটি গুণ করে দিচ্ছি, যার দরুন তোমাদের ক্লাস 11-এ 2 sin a cos b এর সূত্র দেখো আমি পাশে লিখে দিয়েছি। এই সূত্র তোমরা কি করতে পারো, অ্যাপ্লাই করতে পারো, যেখান থেকে সূত্র হলো sin a + b + sin a - b। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি sin 7x + 3x + sin 7x - 3x, বাইরে দিয়ে দিলাম dx, আর sin 10x পেয়ে যাচ্ছ, sin 4x পেয়ে যাচ্ছ। দেখো দুটো চেহারাই sin mx এর ফর্মুলার মতো দেখতে হয়ে গেছে, কোনো অসুবিধাই নেই। ডাইরেক্ট সূত্র প্রয়োগ করো sin mx এর, যেখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ বাইরে হাফ থাকলো -sin 10x/10 আর -cos 4x/4। এবার তোমরা বাইরের হাফ দিয়ে ভেতরে না গুণ করতে পারো, আবার নাও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো এখানে তোমরা বাইরে গুণ করতে পারো, নাও গুণ করতে পারো, গুণ করলে করবে, না করলে নেই, এখানেও রেখে দিতে পারো। আর যেখানে c হয়ে যাবে তোমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো তাহলে তোমরা বুঝতে পেরেছো তো যে কি করে sin x আর cos x গুণ হিসাবে থাকলে তোমাদের অঙ্ক করতে হয়। তো তোমরা যদি বুঝে যাও তাহলে এইরকম তোমাদের বইয়ে কিন্তু আরো অঙ্ক আছে, তোমরা তখন সেই অঙ্কগুলো এইভাবে করতে পারবে। তাহলে তোমরা এতটুকু অবধি বুঝতে পেরেছো। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 39 অ্যাকচুয়ালি 38-এরই বড় আকার বলতে পারো। এখানে আগে দুটো গুণ হিসেবে ছিল, এখানে তিনটে গুণ হিসেবে আছে। তো যখন তিনটে গুণ হিসেবে থাকবে তখনও কিন্তু একই টেকনিক, শুধু অঙ্কটা একটু আকারে বড় হবে, আর কিছু না, বাকি কিন্তু সব সেম। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, দেখো ফার্স্ট লাইনে আমি দিয়ে দিয়েছি, বাইরে একটি হাফ দিয়ে দিয়েছি এবং ভেতরে 2 গুণ করে দিয়েছি। এবার প্রশ্নটা হলো, স্যার আমি 2টা কার সাথে গুণ করবো? দেখো তিনটে রাশি গুণ আছে, তো যে কোনো দুটো কোণানুপাতকে তুমি 2-র সাথে গুণ হিসেবে নিতে পারো। তারপরে যদি সূত্র তোমাদের মুখস্থ থাকে আর কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। তাহলে আমি ফার্স্টে কি করলাম, sin x এর সাথে sin x কে রেখে দিলাম গুণ হিসাবে। তো তোমরা 2 sin b এর সূত্র যদি মুখস্থ না করে থাকো, সূত্রটা মুখস্থ করে নেবে, অথবা ভুলে গিয়ে থাকলে দেখে নেবে। তাহলে এখানে 2 sin x sin 2x এর সূত্র আমি অ্যাপ্লাই করলাম ত্রিকোণমিতির সূত্র হেল্পে। তাহলে আমরা ব্র্যাকেটের ভিতর পেয়ে যাচ্ছি cos x - cos 3x, আর বাইরে শুধু পড়ে থাকলো একটি cos 3x। এবার তোমাদের কাজ হচ্ছে বাইরের cos 3x এর ভেতরে গুণ করে দেওয়া এবং দুটো ইন্টিগ্রেশনকে পার্ট করে দেওয়া। তো হাফ দিয়ে আমি প্রথমে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে কি পেলাম, cos x × cos 3x dx পেয়ে গেলাম, আর আরেকটি অঙ্কে আমরা হাফ দিয়ে cos² 3x পেয়ে গেলাম।
এবার আমি একটু আগে বললাম 38 নম্বর অঙ্কে যে কস কস যদিও গুণ থাকে আমাদের কি করতে হবে, একটি হাফ দিয়ে ভেতরে 2 গুণ করতে হবে। তাই আমরা একটি অতিরিক্ত হাফ আবার নিয়ে এলাম এবং আমরা ভেতরে 2 দিয়ে গুণ করে দিলাম। আর এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কস স্কোয়ারের ইন্টিগ্রেশন কি করে করতে হয় আমি পার্ট 2 তে তোমাদের দেখিয়ে দিয়েছি ইন্টিগ্রেশনে, তাই না? সেখানে একটা 2 দিয়ে গুণ করতে হয়, সেখানেও একটা আমরা অতিরিক্ত হাফ নিয়ে এলাম এবং 2 দিয়ে গুণ করলাম। নেক্সট অঙ্কে আমরা দুটো জায়গায় সূত্র অ্যাপ্লাই করলাম, একটি যোগফল গুণফল থেকে এবং একটি গুণিতক কোণের সূত্র থেকে। তাহলে সূত্র অ্যাপ্লাই করার পরে চেহারা দুটো দেখো এখন ইন্টিগ্রেশন যোগ্য হয়ে গেছে। তাই তোমরা এখন ইন্টিগ্রেশনের সূত্র এখানে অ্যাপ্লাই করে এই আকারটি পেয়ে যাবে। তাহলে সবাই বুঝতে পেরেছো কি করে অঙ্ক করতে হলো। তাহলে দুটো গুণ থাক অথবা তিনটে গুণ থাক, তোমরা কিন্তু এইভাবে অঙ্ক করতে পারবে। বোঝা গেল তো? আচ্ছা চলো দেখে নিই, আমরা শেষের দিকে প্রায় চলে এসেছি। আমাদের এখন কোশ্চেন নাম্বার 40 আর 5টা অঙ্ক এর পরে আমরা করব। তাহলে আমাদের এই অঙ্ক হলো sin স্কয়ার x ইন্টু cos 2x। তাহলে sin স্কয়ার x ইন্টু cos 2x এর অঙ্ক এখানে কি করে অ্যাপ্লাই করব? দেখো শুধু যদি আমি তোমাদের cos 2x দিতাম অঙ্ক কি কোনো প্রবলেম হতো? হতো না। তোমরা কি করতে, ডাইরেক্ট সূত্র ওখানে অ্যাপ্লাই করে দিতে গুণিতক কোণে। আচ্ছা শুধু যদি ভাবো আমি sin স্কয়ার x দিয়েছি, শুধু sin স্কয়ার x দিয়েছি, কি করে করতে? শুধু sin স্কয়ার x যদি দিতাম তোমরা কি করতে, বাইরে একটা হাফ দিতে, হাফ দিয়ে ভেতর কি করতে 2 sin স্কয়ার x লিখতে, তারপরে গুণিতক কোণের সূত্র অ্যাপ্লাই করতে। তো এখানেও ওই বুদ্ধিটি অ্যাপ্লাই করো, তোমরা বাইরে একটি হাফ দিয়ে দাও এবং ভেতরে 2 sin স্কয়ার x ইন্টু cos 2x লিখে দিলে। 2 sin স্কয়ার x এর জায়গায় তোমরা লিখবে 1 মাইনাস cos 2x, কারণ তোমরা সূত্র সবাই জানো, আমি এটুকু তো বিশ্বাস তোমাদের উপর করতেই পারি। এইবার তোমরা কিছুই না, বাইরের cos 2x দিয়ে তোমরা ভেতরে গুণ করে দাও এবং বাইরে একটু তোমরা হাফ দিয়ে গুণ করতে পারো। হাফ দিয়ে বাইরে গুণ করে দিলে এবং ভেতরে cos 2x দিয়ে গুণ করার জন্য তোমাদের ভেতরে চলে এলো 2 cos 2x এবং পাশে চলে এলো 2 cos স্কয়ার 2x। তাহলে 2 cos 2x এর তো কোনো প্রবলেম নেই, তোমরা 2 cos স্কয়ার 2x এর জায়গায় গুণিতক কোণের সূত্র বসিয়ে দাও, 1 প্লাস cos 4x হয়ে যাবে। এবং 1 প্লাস cos 4x বসিয়ে দেওয়ার জন্য দেখো তোমরা ডাইরেক্ট এখন সব জায়গায় ইন্টিগ্রেশনের সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করার জন্য এখানে আমরা cos 2x থেকে পেয়ে যাবো sin 2x বাই 2, 2 কাটা গেল 2 তাই লিখিনি। আর এখান থেকে 1 থেকে পেয়ে যাবে একটি x, আর এখান থেকে cos 4x থেকে তোমরা পেয়ে যাচ্ছ 1/4 sin 4x। যারা যারা সূত্র ইন্টিগ্রেশনে মুখস্থ করোনি তারা কিন্তু অবশ্যই সূত্র মুখস্থ করে নেবে। তাহলে কোশ্চেন নাম্বার 40 তোমাদের বোঝা হয়ে গেছে আশা। এইবার আমরা চলে যাচ্ছি আমাদের খুব একটি ভালো অঙ্ক, কোশ্চেন নাম্বার 41। দেখো 41-এ আমাদের দিয়েছে cos 2x মাইনাস cos 2 আলফা এবং নিচে দিয়েছে cos x মাইনাস cos আলফা dx। এই অঙ্কটি শুরু করার আগে একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, যেহেতু অঙ্কটি dx এর এর সাপেক্ষে, তাই ভেতরে এখানে আলফা কিন্তু কনস্ট্যান্ট হিসেবে গণ্য হবে। তাই এখানে cos 2 আলফা টোটালটাই একটি কনস্ট্যান্ট এবং cos আলফা টোটালটাই একটি কি কনস্ট্যান্ট। তাহলে আমরা এইটুকু বুঝে গেলাম যে এই পোর্শন দুটো কনস্ট্যান্ট। এবার অঙ্ক কি করে আমরা স্টার্ট আপ করবো। দেখো cos 2x এর ইন্টিগ্রেশনের ত্রিকোণমিতির ফর্মুলা তোমরা জানো, 2 cos স্কয়ার x মাইনাস 1। তো দুটো জায়গাতেই তোমরা সূত্র এখানে অ্যাপ্লাই করে দিলে। সূত্র অ্যাপ্লাই করে দেওয়ার পরে তোমরা দেখো আমরা যদি এখানে ব্র্যাকেট উঠিয়ে দিই তাহলে আমরা 1 কেটে যাবে, তাই না? 2 এর সাথে গুণ হওয়ার পরে শুধুমাত্র পড়ে থাকবে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা, 2টা কমন নেওয়ার পরে। এবং cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা এই আকৃতি আসার পরে আমরা কিন্তু এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের বীজগাণিতিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো, যার জন্য হরের সাথে লবের একটি অংশ আমাদের কাটা হয়ে যাবে, শুধু সেখানে পড়ে থাকবে cos x প্লাস cos আলফা। এবং cos x প্লাস cos আলফার ইন্টিগ্রেশন দেখো এখন আমরা কি করে করব। অনেকেই কিন্তু cos x এর জায়গায় sin x তো করবে ইন্টিগ্রেশন করে, আবার cos আলফার জায়গায় আমরা sin আলফা লিখে দেবে ভুল করে। কখনোই হবে না, কারণ প্রথমেই আমি তোমাদেরকে অঙ্ক স্টার্ট করার আগে বলে দিয়েছি cos আলফা হলো কনস্ট্যান্ট, আর তোমরা কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন জানো কি করে করতে হয়, শুধু তার সাথে একটি চলরাশি গুণ করে দিতে হয়। তাহলে এখানে cos x এর ইন্টিগ্রেশন থেকে তো sin x চলে আসবে, বাট cos আলফা থেকে তোমাদের চলে আসবে x cos আলফা। তার কারণ cos আলফা একটি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন কি করে করতে হয় আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি পার্ট 1a। যারা দেখোনি পার্ট 1 দেখে নেবে। তো এখানে c হয়ে যাবে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, লিখতে কেউ ভুলবে না, c হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাই না? এখন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 42, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 42। তো 42 এ দেখো কি দেওয়া আছে, sin x মাইনাস cos 2x বাই 1 প্লাস sin x ইন্টিগ্রেশন dx। এইবার এখানে দেখো নিচে sin x ওপরেও sin x, তাহলে sin x এর আধিক্য বেশি। আর cos 2x এমন একটি চেহারা যেখান থেকে আমরা তিনটি সূত্র পাই, যেখানে একটি সূত্র sin x দিয়ে থাকে। তো cos 2x বলছে আমি এক কাজ করি, আমি এদের দলে মিশে যাই। মিশে যাওয়ার জন্য ও কি করলো, চলো cos 2x কে আমরা গুণিতক কোণের সূত্র অ্যাপ্লাই করি, কোনটি 1 মাইনাস 2 sin স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করে দেওয়া যায়। পরের লাইনে অ্যাপ্লাই করলাম। এবার অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখো এখানে 2 sin x আর 2 sin স্কয়ার x যে আছে, তোমরা এই দুটোর মধ্যে 2 sin x কমন নিতে পারো। তাহলে আমরা কিন্তু 2 sin x কমন নিয়ে নিলাম এই দুটো রাশির মধ্যে। 2 sin x কমন নেওয়ার পরে এখানে পড়ে থাকবে 1 প্লাস sin x। এবার প্লাস কেন পড়ে থাকলো, কারণ ওখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে।
আর এখানে মাইনাস সাইন এক্স আর -1 মধ্যে তোমরা -1 কমন নিতে পারো, যার জন্য ভেতরে পড়ে থাকবে 1 প্লাস সাইন এক্স। এইবার যদি আমরা ভাগের বিচ্ছেদ করি তাহলে কিন্তু আমরা এখানে প্রথমে রাশি পেয়ে যাচ্ছি 2 সাইন এক্স, আর আরেকটি রাশি পেয়ে যাবো শুধুমাত্র -1। তাহলে দেখো দুটোই এখন ইন্টিগ্রেশন যোগ্য হয়ে গেছে, ইন্টিগ্রেশন সূত্র অ্যাপ্লাই করো। তাহলে সাইন এক্স ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, তাহলে তোমরা এখানে পেয়ে যাবে -2 cos x - x প্লাস সি হয়ে গেল, আর সি হয়ে গেল ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এইভাবে কিন্তু তোমরা যদি অন্য অঙ্ক পাও যেখানে সাইন এক্স এর জায়গায় cos x থাকবে আর নিচে 1 প্লাস সাইন এক্স এর জায়গায় 1 মাইনাস cos x থাকতে পারে, সেখানে কি করে করতে হবে, এইভাবেই করতে হবে। তো এইভাবে তোমরা কোশ্চেন নাম্বার 42 কি করে করতে হয় শিখে নিলে। এখন আমরা আর 3টে অঙ্ক করব, খুব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, আর একটু ক্রিটিক্যাল হয়তো স্টুডেন্টদের কাছে হতে পারে, বাট খুবই ইজি, কোনো অসুবিধা নেই। দেখো কোশ্চেন নাম্বার 43তে কি দেওয়া আছে, sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x নিচে 1/2 sin স্কোয়ার x cos স্কোয়ার x dx। এই অঙ্কটি আমরা কি করে করব, দেখো sin টু দি পাওয়ার 8x আছে না, sin টু দি পাওয়ার 8x কে তোমরা দু রকম ভাবে লিখতে পারো, sin স্কোয়ার x এর হোল টু দি পাওয়ার 4 অথবা sin টু দি পাওয়ার 4x হোল স্কোয়ার। তোমরা এবার ভাবো কোন আকারটা সুবিধা হবে। তোমরা যদি sin স্কোয়ার x হোল টু দি পাওয়ার 4 দিয়ে দাও, তোমরা কিন্তু কোনো সূত্র তারপরে অ্যাপ্লাই করতে পারবে না। বাট তোমরা যদি sin টু দি পাওয়ার 4x হোল স্কোয়ার দাও আর মাইনাস cos টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার দিয়ে দাও, তাহলে তোমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারো। আর সেখান থেকে কিন্তু তোমরা এই রাশিটি, দেখো আমি লিখে দিয়েছি, এই রাশিটি তোমরা পেয়ে যাচ্ছ, ওপরে এই রাশিটি পেয়ে যাচ্ছ। আর নিচে দেখো তোমরা কি করতে পারো, নিচে এই যে 1 রাশিটা আছে না, এই 1 রাশিটার জায়গায় তোমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারো। তো দেখো ভালো করে ভেবে দেখো, sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x এর ভ্যালু 1, আর 1 স্কোয়ার করলে কত হয়, 1ই হয়। তাই আমরা এই জায়গায় এটি লিখতে পারি। আর পাশে দেখো 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x আছে, অর্থাৎ নিচের এই পুরো আকৃতিটি এখন আমাদেরকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের বীজগাণিতিক সূত্র হেল্প করার জন্য বলতে চাইছে। আচ্ছা, ওপরে যা আছে তাই থাকলো, ওপরে আমরা কিছু করবো না। নিচে লাইনে দেখো আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম, যার জন্য লিখলাম sin স্কোয়ার x তার হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার x তার হোল স্কোয়ার। এইবার কি হবে, sin স্কোয়ার x তার cos স্কোয়ার, sin স্কোয়ার x তার হোল স্কোয়ার মানে sin টু দি পাওয়ার 4x, আর cos স্কোয়ার x এর হোল স্কোয়ার মানে cos টু দি পাওয়ার 4x। তাহলে এই রাশি এবং এই রাশি কি হয়ে যাবে, অমিট হয়ে যাবে। তাহলে শুধুমাত্র পড়ে থাকবে sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x। আর সেখানে তোমরা আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ sin স্কোয়ার x এর হোল স্কোয়ার মাইনাস cos স্কোয়ার x এর হোল স্কোয়ার। সেখান থেকে তোমরা পেয়ে যাবে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইন্টু sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x। এবার এই রাশিটির মান হচ্ছে 1 প্লাস 10, আর এই রাশিটির মান হচ্ছে cos 2x। অ্যাকচুয়ালি নয়, এটি উল্টো আছে, যদি cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x থাকতো তাহলে তোমরা cos 2x বলতে। যেহেতু এটি উল্টো ভাবে লেখা আছে তাই তোমরা বাইরে একটা কি দিয়ে দেবে, মাইনাস দিয়ে দেবে, আর শুধু ইন্টিগ্রেশনে লিখবে cos 2x dx। এবার cos mx এর সূত্র অ্যাপ্লাই করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ মাইনাস হাফ sin 2x প্লাস c। দেখো অঙ্কটা কিন্তু খুব সহজে আমরা করতে পারলাম। তাহলে বোঝা গেল কোশ্চেন নাম্বার 43 কি করে করতে হবে। চলো আমরা চলে যাচ্ছি। আচ্ছা, সিকে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট লিখতে হবে, কিন্তু ভুলে যেও না। আচ্ছা চলে যাও কোশ্চেন নাম্বার 44। কোয়েশ্চেন নাম্বার 44 কিন্তু এখানে যতগুলো অঙ্ক এতক্ষণ করলাম সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার 44। তাহলে কোয়েশ্চেন নাম্বার 44-এ দেখো কি দিয়েছে, cos 5x প্লাস cos 4x 1 মাইনাস 2 cos 3x হয়। এই অঙ্কটা করার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের একটু মনে রাখতে হবে, এই অঙ্কটা স্টার্টিং তোমরা করবে লব হরকে sin 3x দিয়ে গুণন করতে হবে। তাহলে লব হরকে sin 3x দিয়ে দেখো আমি গুণ করে দিলাম, ওপরে ব্র্যাকেট দিয়ে রেখে দাও আর নিচে গুণ করে দাও। ওপরে ব্র্যাকেট দিয়ে যেমন আছে পরের লাইনে তেমনই থাক, আর নিচে আমরা কি করলাম 2 sin 3x cos 3x থেকে পেয়ে যাচ্ছি sin 6x। এইবার দেখো একটা জিনিস, তোমরা ওপরে cos c প্লাস cos d সূত্র ব্র্যাকেটের ভেতরে অ্যাপ্লাই করতে পারছো, নিচে তোমরা sin c মাইনাস sin d সূত্র অ্যাপ্লাই করতে পারছো, আর sin 3x এর জায়গায় তোমরা অংশকোণের সূত্র অ্যাপ্লাই করতে পারছো। তাহলে এই প্রত্যেকটি জায়গায় যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি আসবে, তাহলে আমাদের sin 3x থেকে চলে আসবে অংশকোণের সূত্র থেকে 2 sin 3x/2 cos 3x/2। আর উপরে cos c প্লাস cos d সূত্র থেকে তোমরা জানো cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের এই রাশিটি চলে আসছে। আর নিচে তোমাদের সূত্র অ্যাপ্লাই করলে এই রাশিটি চলে আসছে, যার ফলে এখানে আমরা অনেক কিছুই এখানে অমিট করতে পারবো, এবং অমিট করে দেওয়ার পরে আমাদের এই রাশিটি আলটিমেটলি আসলো মাইনাস ইন্টিগ্রেশন 2 cos 3x/2 cos x/2 dx। এবার 2 cos a cos b এর সূত্র দেখে নেবে যোগফল গুণফল থেকে, সেখানে তোমরা যদি সূত্র অ্যাপ্লাই করো তাহলে তোমরা সূত্র অ্যাপ্লাই করে পেয়ে যাচ্ছ cos 2x প্লাস cos x ইন্টিগ্রেশন dx। তাহলে এখন cos mx এর ফর্মুলা এখানে আমরা অতি সহজেই অ্যাপ্লাই করতে পারবো, আর যার দরুন আমরা এখানে বাইরে মাইনাসটা রেখে দিয়ে ভেতরে শুধু এই রাশিটি আমরা লিখতে পারবো। দেখো এই রাশিটি আমরা এখন সূত্র থেকে অ্যাপ্লাই করলাম
তাহলে অঙ্কটা আমরা এইভাবে করলাম। অ্যাকচুয়ালি তোমরা যতটা সূত্রের সাথে তোমাদের যতটা মানে সম্পর্ক ভালো থাকবে, তত তোমরা অঙ্ক সহজে বুঝতে পারবে এবং কি করে করতে হয় তোমরাও সেটা সহজে বুঝতে পারবে। চলো আজকে আমাদের লাস্ট অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 45 অনির্দিষ্ট সমাকল থেকে। তো কোয়েশ্চেন নাম্বার 45-এ দেখো কি দিয়েছে, ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার 2x। কস স্কোয়ার 2x যদি একা থাকতো তাহলে আমরা বাইরে একটি হাফ দিয়ে অঙ্কটা করতে পারতাম, কিন্তু এখানে এই sec স্কোয়ার এক্সটা দেওয়ার জন্যই না তোমাদের কি হলো, অঙ্কটা করতে গিয়ে আটকে গেল। তাহলে আমরা এক কাজ করি, আমরা না এই sec স্কোয়ার এক্সকে 1/cos স্কোয়ার এক্স লিখে দিই, তাহলে আমরা এই আকৃতিটি পেয়ে যাবো না। দেখো তো cos স্কোয়ার 2x/cos স্কোয়ার এক্স পেলাম। এবার cos স্কোয়ার 2x মানে কি, অ্যাকচুয়ালি cos 2x এর হোল স্কোয়ার, আর cos 2x এর সূত্র কি 2cos স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে আমরা cos স্কোয়ার 2x এর জায়গায় লিখতে পারি 2cos স্কোয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার 2cos স্কোয়ার এক্স মাইনাস 1 হোল স্কোয়ারের জন্য আমরা উপরে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে উপরে হয়ে যাবে 4cos টু দি পাওয়ার 4x মাইনাস 4cos স্কোয়ার এক্স প্লাস 1, না নিচে হয়ে গেল cos স্কোয়ার এক্স আর পাশে dx। এবার আর কিছুই নয়, ভাগের বিচ্ছেদ করে দাও। তাহলে ভাগের বিচ্ছেদ করে দেওয়ার ফলে ভেতরে আমরা পেয়ে যাচ্ছি cos স্কোয়ার এক্স, তারপর মাইনাস 4, তারপরে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1/cos স্কোয়ার এক্স থেকে sec স্কোয়ার এক্স। এবার এখানে 4 এর ইন্টিগ্রেশনও হবে, sec স্কোয়ার ইন্টিগ্রেশন হবে না, কার cos স্কোয়ার এর। cos স্কোয়ার ইন্টিগ্রেশন হতে গেলে কি করতে হয়, বাইরে একটি হাফ দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা এখানে হাফ দিয়ে গুণ করার প্রয়োজন বোধ করছি না, তার কারণ এখানে আমাদের একটা 4 আছে, আর 4 থেকে আমরা একটা 2 ধার নিতে পারি আর একটা 2কে বাইরে লিখতে পারি। তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে 2 লিখে আর একটা ভেতরে আমরা 2cos স্কোয়ার এক্স এর সূত্র অ্যাপ্লাই করলাম 1 + cos 2x, আর বাদ বাকি যা আছে এখানে তাই রয়ে গেল। এবার দেখো তোমরা সহজেই এখানে সবগুলোর মধ্যে সূত্র অ্যাপ্লাই করতে পারবে। তো সূত্র এখানে অ্যাপ্লাই করে দাও, অ্যাপ্লাই করে দেওয়ার পর তোমরা সাজিয়ে গুছিয়ে অঙ্কটাকে যদি লেখো তাহলে তোমরা এই চেহারা পেয়ে যাচ্ছ। সবার লাস্টে সিকে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট লিখতে তোমরা কেউ ভুলবে না। বোঝা গেল? আচ্ছা দেখো, আমরা পার্ট 1 থেকে স্টার্ট করে পার্ট 3-তে আজকে এসে পৌঁছেছি এবং সেখান থেকে আমরা শুরু করে আজ অবধি অনির্দিষ্ট সমকালের টোটাল 45টি অঙ্ক কভার করলাম। আমরা প্রথম পার্ট 1 এবং পার্ট 2-তে সূত্রগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। সূত্রগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পর আমি বলেছিলাম আমরা অনেকগুলো অঙ্ক করব। তো আজকে আমরা কোশ্চেন নাম্বার 23 থেকে শুরু করে কোশ্চেন নাম্বার 45 অবধি অঙ্ক করলাম। এবার যতগুলো আমি অঙ্ক করলাম আর যেভাবে তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছি, যে অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, সেই সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে যদি বারবার অভ্যেস করা হয়, তোমরা যদি বারবার অভ্যেস করো, তাহলে কিন্তু তোমরা দেখবে আগামীতে এর পরে যে অঙ্ক চ্যাপ্টারগুলো আসতে চলেছে, নির্দিষ্ট সমাকলে পরিবর্ত আসবে, আংশিক সমাকলন আসবে, দেন বিশেষ সমাকলন আসবে, তোমাদের কি হবে দেখবে এই অঙ্কগুলোর টেকনিকগুলো ওখানে কোথাও না কোথাও তোমাদের কাজে লেগে যাবে। তো আমি যতগুলো অঙ্ক তোমাদের করিয়ে দিয়েছি এই অঙ্কগুলোকেই তোমরা ভালো করে শেখো। এখান থেকে অন্তত একটি হলেও প্রশ্ন তোমরা পরীক্ষার সময় কিন্তু পেয়ে যেতে পারো। যারা যারা কোনো অঙ্ক বুঝতে পারোনি তাদের জন্য আমি বলবো তোমরা ভিডিওটিকে আর একবার দেখো, প্রথম থেকে দেখো। যদি তাতেও অসুবিধা হয় তোমরা পার্ট 1 থেকে আবার দেখা শুরু করো, পার্ট 1 থেকে পার্ট 2, পার্ট 2 থেকে পার্ট 3 সিরিয়ালি তোমরা সমস্ত অঙ্কগুলোকে একবারে দেখো এবং খাতায় নোট ডাউন করো, কারণ খাতার সাথে হাতের যদি কন্ট্যাক্ট না হয় তাহলে কিন্তু মাথায় অঙ্কটা ভালো করে প্রবেশ করবে না। অর্থাৎ ভিডিওটি আমার ভিডিওটি দেখো, পজ করো, আবার অঙ্ক করো, আবার দেখো, আবার পজ করো, আবার দেখো, এইভাবে তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো এইটুকু অবধি তো আশা করি সবার ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছ। তো আমি কিন্তু এর পরে অনির্দিষ্ট সমাকলের নেক্সট পার্টগুলো ধীরে ধীরে আনতে শুরু করব। এরপরে আমাদের ইন্টিগ্রেশন থেকে পরিবর্ত আসবে, পরিবর্তনও আমি 2-3টে পার্ট নিয়ে আসবো, ধীরে ধীরে বুঝিয়ে দেবো। যতক্ষণ না পরিবর্ত পার্ট আসতে চলেছে ততদিন তোমরা কিন্তু ইন্টিগ্রেশন অনির্দিষ্ট সমাকল বাড়িতে ভালো করে মুখস্থ করো, আর অবশ্যই ডেরিভেটিভের মুখস্থ করে আসবে নেক্সট পার্টে আসার আগে, কারণ পরিবর্তন করতে গিয়ে তোমাদের কিন্তু ডেরিভেটিভের সূত্র মুখস্থ থাকতে হবে। বোঝা গেল? তাহলে ইনভার্সের সূত্র মুখস্থ করবে, ডেরিভেটিভের সূত্র মুখস্থ করবে, ইন্টিগ্রেশনের সূত্র তো মুখস্থ করবেই। এই সমস্ত সূত্র মুখস্থ করলে তোমাদের পরবর্তী চ্যাপ্টার্সে কোনো রকম প্রবলেম হবে না। তাহলে আজকে আর দেরি নয়, আজকে এইটুকুই থাক। আর কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের কমেন্টস জানাবে। তোমরা যদি কোনো ডাউট ফিল করো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে তোমরা কি প্রবলেম ফেস করছো, বা তোমাদের কিভাবে অঙ্ক বোঝালে তোমাদের সুবিধা হবে। তোমাদের যদি আমার টেকনিকই পছন্দ হয় আমাকে জানাতে পারো, অথবা যদি তোমাদের টেকনিক পছন্দ না হয় তাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে সেটা জানাতে পারো যে স্যার আপনি খুব স্পিডে বোঝাচ্ছেন বা খুব স্লো বোঝাচ্ছেন। তোমরা যেভাবে চাও সেভাবে আমি তোমাদের ক্লাস করাবো। আর তোমরা কি কি ক্লাস করতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেই সমস্ত ভিডিওগুলো তাড়াতাড়ি আনার জন্য। আর আমি তো তোমাদের শিডিউল দিয়ে দিয়েছি, সেই শিডিউল অনুযায়ী আমি কিন্তু ভিডিও ক্লাসগুলো আনতে শুরু করব।
তো চলো থাকলো তাহলে, চ্যানেলটিকে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে নিজেদের বন্ধুদের মধ্যে। ঠিক আছে, তাহলে থাক, আজকে এইটুকুই থাকলো। চলো টাটা, বাই বাই, ভালো থাকো সবাই।